বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং জাতীয় পার্টির দেশে বিদেশে অগণিত নেতা কর্মী শুভানুদায়ী সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ একটি খুশির সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সংবাদটি সন্ধ্যার সময়ই আমাদের কাছে এসেছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে দুটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির জি.এম. কাদের এবং যেহেতু শামীম হায়দার পাটোয়ারী নতুন মহাসচিব হয়েছে, তো চেয়ারম্যান এবং মহাসচিবের নামে বরাদ্দ দেওয়ার জন্য আমরা একটা চিঠি আরও অনেক দিন আগে দিয়েছিলাম শামীম হায়দার পাটোয়ারী মহাসচিব হওয়ার পরপরই। তো সেইটি তারা গ্রহণ করেছে এবং সেই উপলক্ষেই লাঙ্গল প্রতীক জাতীয় পার্টির জি.এম. কাদের সাহেবের এবং ওনার যে মহাসচিব উনি নিয়োগ দিয়েছেন শামীম হায়দার পাটোয়ারী, সেটা বৈধ আছে, সেই উপলক্ষেই চিঠি দেওয়া। তখন এই ব্যাপারটি নিয়ে নির্বাচন কমিশনের একটি বক্তব্য যে জাতীয় পার্টির আসল মালিককে খুঁজে পাচ্ছি না, এটা অবশ্যই একটি, আমি কি বলবো, যে এটা আসলে বলা উচিত হয়নি নির্বাচন কমিশনের। তারপর আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো এবং বর্তমান সরকারকেও আমি ধন্যবাদ জানাবো এই জন্যে যে সরকারের নানাবিধ কাজে আমরা প্রতিদিন সমালোচনা করতেছি, তখন সরকার দেশ ভালোভাবে চালাতে পারতেছে না এবং সরকার কোনো অবস্থাতে নিরপেক্ষ সরকার নয়, এটি একটি বৈষম্য সরকার। তার কারণ কিছু দলকে তারা সাপোর্ট করতেছে এবং নিবন্ধিত অর্ধেকের বেশি দল এবং দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী এই সরকারের সুবিধা থেকে বঞ্চিত, নির্যাতিত হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে জাতীয় পার্টিও বিভিন্ন দল দ্বারা নিগৃহীত হয়েছে, পার্টি অফিস হামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে অত্যাচার হয়েছে। সে বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি, সরকারের সমালোচনা করেছি। তবে লাঙ্গল প্রতীকটি জি.এম. কাদের এবং শামীম হায়দার পাটোয়ারীর, এটার মালিক জি.এম. কাদের, সে ব্যাপারে সরকারও যে চিঠিটি দিয়েছে সেজন্য সরকারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হচ্ছে এই লাঙ্গল প্রতীকটি যেহেতু সরকারের সব কাজই একরকম দেশের অর্ধেক জনগোষ্ঠীর বিরুদ্ধে, কিন্তু যদি লাঙ্গল নিয়ে তারা কোনো রকম হেরফের করত, আমি এর আগে বহু ভিডিওতে বলেছি, যদি লাঙ্গল নিয়ে তারা হেরফের করত, কারসাজি করত, তাহলে পুরো জাতির কাছে, এখন তো অর্ধেকের বেশি জাতির কাছে তারা নিরপেক্ষ নয় বা তারা তাদের উপর অত্যাচার করতেছে সরকার, কিন্তু পুরো জাতি তখন সরকারকে ধিক্কার দিত এই জন্যে যে এই ঘটনাটি করতে একটি ন্যাক্কারজনক। সরকারের শুভবুদ্ধি হয়েছে, নির্বাচন কমিশনের শুভবুদ্ধি হয়েছে, সেই জন্যে আমি মূলত ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি একটি জিনিস এই মুহূর্তে শেয়ার করতে চাই যে জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে আমি বলতে চাই এবং দেশবাসীকে আমি বলতে চাই যে জাতীয় পার্টি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে, যে যত কথাই বলুক জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করতে পারবে না। আমরা যাব কি যাব না সেটা পরের প্রশ্ন। তখন যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়, 14 দলকে বাদ দেওয়া হয় এবং দেশের আরো অনেক রাজনৈতিক দল যদি এই নির্বাচনে অংশ না নেয়, সেই ক্ষেত্রে আমরা অংশ নেব কিনা, এটা ওই সময়ের ওই মুহূর্তের অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেব। কিন্তু গুরুত্বপূর্ণ আমি এই জন্যে বলতেছি যে যেহেতু এই সরকারের উপর জনগণের আস্থা নাই এবং জনগণ বিতৃষ্ণ হয়ে উঠেছে এবং সবচেয়ে বড় যে সমস্যা, এদেশের জনগণ, বেশিরভাগ জনগণ সরকারের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছে না। কখন কার বাড়িতে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মব সৃষ্টি করা হয়
এটার কোনো নিশ্চয়তা নাই। কখন কাকে মেরে ফেলা হয় এটার কোনো নিশ্চয়তা নাই। আমার বাড়িতে আমি থাকব, স্বাধীনভাবে থাকব, নিরাপদহীনভাবে থাকব, এই নিশ্চয়তা সরকার দিতে পারতেছে না। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই 1.5 বছর আমাদের কেটেছে চরমভাবে নিরাপত্তাহীনতায়। নিরাপদ নয় আমরা। এবং দেশে উন্নয়ন হচ্ছে না, দেশে চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কোর্ট কোনো বেল দিতেছে না, ইচ্ছামতো যার বিরুদ্ধে মন চায় তার বিরুদ্ধে কেস হচ্ছে, মামলা হচ্ছে, কিন্তু নিরীহ মানুষ মুক্তি পাচ্ছে না। জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম মেম্বার, তিনি অনেক জনপ্রিয় একজন নেতা, তার সেই বরিশালের মুলাদি যত সম্ভব এলাকা, সেখান থেকে সে বহুবার আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে সে নির্বাচিত হয়েছে। তার কারণ তাকে মহাজোটের 2008 বা 2014 বা 2018-তে মহাজোটের নমিনেশন না দেওয়ার পরও সে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে গোলাম কিবরিয়া টিবু নির্বাচিত হয়েছেন। অনেক জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা, একজন পোড় খাওয়া মানুষ, একজন শিল্পপতি, তাকে অযথা জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। তার বয়স 75-এর কাছাকাছি বয়স। এটা অনেকই নিন্দনীয়। একজন ভালো মানুষকে, একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে কেন ভাই এভাবে আপনারা বন্দী করে রাখবেন? ঠিক পাশাপাশি আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ বা ইনু মেনন সাহেব সহ আরও যারা নেতা আছেন, বয়োজ্যেষ্ঠ নেতা, এরা দেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। এরা যদি অপরাধ করে, অন্যায় করে, তাহলে তারা তাদের শাস্তি পাবে, কিন্তু সেটা বিচারের মাধ্যমে পেতে হবে। আপনি বিনা বিচারে তাদের অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে এভাবে জেলখানায় আটকে রাখতে পারেন না। তাকে বেলে মুক্তি দেন। তারা কেউ পালিয়ে যাবে না, তারা কেউ পালিয়ে যাবে না। এই বরেণ্য নেতাদেরকে আপনারা মুক্তি দেন। তারা যদি অপরাধ করে তখন তাদের বিরুদ্ধে আমরা বক্তব্য দিব, তাদেরকে তিরস্কার জানাবো, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। তাহলে তারা কেন বিনা বিচারে এইভাবে জেলখানায় থাকবে? আমি সকল রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, তখন আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ আপনাদের উপর অত্যাচার করেছে, তা আপনারা কেন করবেন না? তাহলে পালা বদল হতে সময় লাগবে না। এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক বাংলাদেশ থেকে। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো, প্রতিহিংসা বন্ধ করে ভালোবাসার রাজনীতি আসেন, প্রেমের রাজনীতি আসেন, বন্ধনের রাজনীতি আসেন, ঐক্যের রাজনীতি আসেন। সেই ধরনের একটি রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে চালু করেন। এই নেতাদের মুক্তির ব্যবস্থা করেন। আপনারা সকল রাজনৈতিক দলকে বলবো, আপনারা মুক্তির ব্যবস্থা করেন। আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, সেই অপরাধ আপনারা কেন করবেন? এই জন্য এই নেতাদেরও আমি মুক্তি চাই, মুক্তির দাবি করছি। এই দিন দিন না দিন আরো আসবে। ইউনূস সাহেবকে বলবো, আপনি বিভাজনের রাজনীতি ত্যাগ করে জাতিকে ঐক্যবদ্ধ করেন। যাদেরকে জাতি নির্বাচিত করবে ভোটের মাধ্যমে, তারা তাদের বিচার করবে। বিচার প্রমাণিত না হওয়া পর্যন্ত, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেন তাদেরকে শাস্তি দেবেন? যেই দলরা, ছোট ছোট দলরা এই বিচার দাবি করতেছে, তাদের কয়টা ভোট আছে, কয়জন লোক তাদের আছে? বিএনপিকে তো আমি ধন্যবাদ জানাই যে ছোটখাটো দল বাংলাদেশে যা আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বাদ দিলে সব দল মিলিয়ে 100 সিট পাবে না, একটা সিট পাবে না। সব দল মিলিয়ে একটা সিট পাবে না। কিন্তু বিএনপি ছোট ছোট দলদেরকে, যেহেতু সব দল মিলে একটা সিট পাবে না, তো সেখানে যদি 50টা সিট বিএনপি জোটের নেতৃবৃন্দকে ছেড়ে দেয়, এটা তো অনেক খুশির সংবাদ। যারা জীবনে কখনো পার্লামেন্টে যাওয়ার সুযোগ হতো না, তারা পার্লামেন্টে যাবে। এবং এখন ব্যাঙ্গের ছাতার মতো প্রতিদিন, আমি ইদানিংয়ে দেখলাম, আজকেই মনে দেখলাম 4-5টা দল দাঁড়িয়ে গেছে। তৃণমূল, জাতীয় পার্টি, তৃণমূল, আরেকটা কি, এরকম অনেক দল দাঁড়িয়ে যাবে। তার কারণ কোন রকম একটা দল করতে পারলেই তো আমরা
বড় দল থেকে ছাড় পেয়ে এমপি হয়ে যাব। তো এটা এখন প্রতিদিন ব্যাঙের ছাতার মতো হবে। তখন বিএনপির যে 12 দল, সেই দলের মধ্যে 8টি দল হচ্ছে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, জাতীয় পার্টির উপদেষ্টা, জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার। এরা দল ভেঙে যে দল করেছে যাদের কোনো নিবন্ধনও নাই। বিএনপির 12টা দলের মধ্যে 8টা দলই হচ্ছে জাতীয় পার্টি ভেঙে গেছে। তাহলে বুঝতে পারেন সেই দলের কি অবস্থা। তো যাই হোক, আমি জাতীয় পার্টিকে এই জন্যে এখনকার মূল ফ্যাক্টর বলতেছি যে ভোটের যদি হিসাব করেন, যে বর্তমান যে ভোটের হিসাব 2001-এ একটা হিসাব যে বিএনপি ক্ষমতায় গিয়েছিল 220টির উপরে সিট নিয়ে, আওয়ামী লীগ 60-62টা সিট, জাতীয় পার্টি 13-14টা সিট। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের সাথে ভোটের পার্থক্য ছিল 5 থেকে 7 লাখ টোটাল ভোট, আর জাতীয় পার্টির ভোট ছিল 40 লাখের উপরে, 50 লাখের নিচে। তো ওই 2001-এও যদি আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির জোট হতো, তাহলে বিএনপি নয় বরঞ্চ 250-এর ঊর্ধ্বে সিট নিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারত। কিন্তু সেই জোট হয়নি। বিএনপি জোট করেছিল, যে জোটটা ছিল এরশাদের গড়া 4 দলীয় ঐক্য জোট, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী ঐক্য জোট, এইভাবে 4টি জোট ছিল। এবং পরবর্তী পর্যায়ে 2008-এ যে নির্বাচন হয়েছে, ওই বিএনপি 220টা সিট, সেই একই জোট 2008-এ নির্বাচন করেছে। শুধুমাত্র পরিবর্তন হয়েছে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির ভোট যোগ হয়েছে। সেই ভোট যোগ হওয়াতে 60 সিটের দল বা 60 আর আমাদের জাতীয় পার্টির 73 সিটের যে দল, দুইটি দল মিলিয়ে, তারা 2008 সালে এই দুই দলের ভোট যোগ হতে 271 সিট পেল। আর 220-এর উপরে যারা পেয়েছিল তারা এসে পড়ল 29 সিটে। তো এই প্রেক্ষাপটে ভোটের এই হিসাবে যদি এখন জাতীয় পার্টি যার সাথে জোট করবে, যে আওয়ামী লীগের সাথে জোট করলেও আওয়ামী লীগ জাতীয় পার্টি ক্ষমতা যাবে, জাতীয় পার্টি বিএনপির সাথে জোট করলেও বিএনপি ক্ষমতা যাবে, অন্য কোনো দলের সাথে জোট করলে ভোটের পার্সেন্টেজ এভাবে হবে না। তখন জামাতের ভোট কি বেড়েছে এটা এবারের নির্বাচনে প্রমাণ হবে। এর আগের যে নির্বাচন, সেই নির্বাচন হিসাব করলে জাতীয় পার্টির 6 ভাগের 1 ভাগ হচ্ছে জামাত। জামাত সহ বাংলাদেশের সব দল মিলিয়েও জাতীয় পার্টির 4 ভাগের 1 ভাগ নয়। এবারের ভোট যখন হবে তখন পরবর্তী হিসাব আমরা করব। কিন্তু অতীতের যে শেষ হিসাব, সেই হিসাব অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলেও জাতীয় পার্টি ছাড়া কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। আর আগামী নির্বাচন যদি এমন হয়ে যায় যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতেই দিল না, জাতীয় পার্টি নির্বাচন করল এবং জামাত আলাদা নির্বাচন করলো, বিএনপি একটা জোট বানিয়েছে যে জোটের 2 টাকারও দাম নাই, কারণ ওই জোটে বিএনপি ছাড়া বাকি 50টা সিট যে বিএনপি ছাড়বে, ওই 50টা সিটে বাকি সব দিল মিলায় একটা সিট পাওয়ার ক্ষমতা রাখে না। যদি বিএনপি 50টি দলকে 50টা সিট দেয়, তাহলে সব দল মিলায়া বিএনপির জোটের যা আছে সব দল মিলিয়ে একটি সিট পাবে না। তো বিএনপি ওখানে 50টা সিট ছাড়তেছে, ছাড়লেও জাতীয় পার্টির সাথে বিএনপি পেরে উঠবে না। আগামী নির্বাচনটা যদি আওয়ামী লীগ আসে তাহলে একরকম হিসাব, আর যদি আওয়ামী লীগ না আসে, জাতীয় পার্টি একা নির্বাচন করে, জামাত একটা জোট করে, বিএনপি আর একটা জোট করে, সেই প্রেক্ষাপটে জাতি কিন্তু জাতীয় পার্টিকে বেছে নেবে। এই জন্য জাতীয় পার্টিকে বেছে নেবে, তখন জাতীয় পার্টির সময় বাংলাদেশের মানুষ সুশাসন পেয়েছে। আর যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই,
তাহলে বিএনপি এবং জামাত এবং বর্তমান সরকারের যে দুরবস্থা রাজনীতিতে, এই সব কিছু মিলিয়ে টোটাল জনগোষ্ঠীর অলমোস্ট 70% লোক জাতীয় পার্টিকে বেছে নিতে পারে। এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা লোক, তারাও কিন্তু বিকল্প হিসাবে জাতীয় পার্টিকেই বেছে নেবে। তার কারণ আওয়ামী লীগের লোক যদি ভোট দিতে না যায়, তাহলে তারা জীবনে সবচেয়ে বড় আরেকটি ভুল করবে। তার কারণ তারা রাজনীতিতে যদি ভোট দিতে না আসে, রাজনীতিতে তারা চরমভাবে একটা ভুল করবে, তারা অনেক পিছিয়ে যাবে। কিন্তু জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের প্রেক্ষাপট ভিন্ন হয়ে যাবে। আমরা ঐক্যের ডাক দিব, আমরা সমঝোতার ডাক দিব, আমরা ভালোবাসার ডাক দিব, আমরা প্রতিহিংসার রাজনীতি বর্জন করব। দেশের সকল দলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতি করে, ঐক্যবদ্ধভাবে জাতি গঠন করে, প্রতিহিংসার রাজনীতি বর্জন করে ঐক্যবদ্ধভাবে দেশ চালাবো। জাতীয় পার্টি হতে পারে আগামী দিনের ঐক্যবদ্ধ জাতির প্রতীক হতে পারে। বিভাজনের রাজনীতি একমাত্র জাতীয় পার্টির মাধ্যমেই এটা শেষ হতে পারে। আর আমাদের দলে এই মুহূর্তে যে জিএম কাদের সাহেব আছেন, উনি অনেক উচ্চ শিক্ষিত একজন মানুষ, একজন সজ্জন মানুষ, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, এবং বুয়েট ফেরত একজন ইঞ্জিনিয়ার, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, এই সব কিছু মিলিয়ে, এবং আমাদের যে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অত্যন্ত তীক্ষ্ণ জ্ঞান বুদ্ধি সম্পন্ন একজন তরুণ মেধাবী রাজনৈতিক নেতা, তার যে বক্তব্য, তার যে কথাবার্তা, এগুলো জাতিকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। এই যৌথ নেতৃত্বে জাতীয় পার্টির একটা ক্ষমতা আসার সুযোগ আছে। কারণ জাতীয় পার্টি হবে, আওয়ামী লীগ নির্বাচনে না আসে, তাহলে জাতীয় পার্টি হবে ঐক্যের প্রতীক। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ভোট, এবং যারা জামাত, বিএনপি এবং এই সরকারকে পছন্দ করতেছে না, নিরপেক্ষ মানুষ, এই নিরপেক্ষ মানুষও জাতীয় পার্টিকে বেছে নেবে। তার কারণ বাংলাদেশে আমি বহুবার হিসাব করে বুঝিয়ে দিয়েছি যে 20-30% বেশি মানুষ রাজনীতি করে না। কঠোর সমর্থক আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, অন্যান্য দল যাই বলেন না কেন, কঠোর সমর্থক 30%। 70% লোকই হচ্ছে নিরপেক্ষ মানুষ, যারা দেশপ্রেমিক, দেশের স্বার্থে ভোট কেন্দ্রে ভোট দিতে যায়। তারা কোনো অবস্থায় চাবে না যে আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগি, আমার সন্তানের অনিরাপদ জীবন হোক। সবাই ভোট দেবে একটি সুন্দর, সার্বভৌম, সুখী, ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে, উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। তো জাতীয় পার্টির না দুর্নীতির ট্যাগ আছে, না প্রতিহিংসার ট্যাগ আছে, না চাঁদাবাজির ট্যাগ আছে। হোসেন মোহাম্মদ এরশাদ এমন একজন নেতা, যিনি জেলখানায় বসে 5 বছর জেলখানায়, জাতীয় পার্টি ওই সময় বিশাল একটি শক্তি, উনি বলেছেন আমার মুক্তির জন্য তোমরা একটা হরতাল করবা না, একটা অবরোধ করবা না, একটা গাড়ি ভাঙবা না, একটা রিক্সা ভাঙবা না। এর নাম হচ্ছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। তার ছোট ভাই হচ্ছে জিএম কাদের। তো লাঙ্গল যেহেতু আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেনি, এই লাঙ্গলই আগামীর বাংলাদেশের মঙ্গল হবে। আপনারা ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।